আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে। আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি আপনাদের ভিউ বেশি হয় তাহলে আপনারা জানুয়ারি মাসের রাশিফল পাবেন, এবং ক্রমাগতই যদি ভিউ বেশি হতে থাকে তাহলে আপনারা রাশিফল পাবেন। তো আমি 2026 সালের রাশিফলে ভিউ বেশি হওয়ার কারণে আপনাদের জানুয়ারি মাসের রাশিফলটাও দিচ্ছি। তো আপনারা জানেন যে আমি কিছু কিছু পরিবর্তন এনেছি। রাশিফল এই জিনিসটা আসলে 30% পর্যন্ত অ্যাকুরেট করতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বেশ মিলে যায়। কিন্তু যখন লগ্ন ফল নিয়ে এবং রাশিফল নিয়ে একসাথে কথা বলা হয় তখন অ্যাকুরেসির মাত্রা অনেক বেড়ে যায়। এই জন্য আমার সবগুলো নক্ষত্র বা সবগুলো লগ্ন নিয়ে কথা বলতে গিয়ে ভিডিও একটু বড় হচ্ছে। তো আপনাদের লগ্ন আপনারা দেখবেন, আপনাদের সবারই রাশি, যারা ভিডিও দেখছেন প্রত্যেকেরই রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, এবং আপনাদের নক্ষত্র হবে জ্যেষ্ঠা নক্ষত্র, যেটি বৃশ্চিক রাশিতেই অবস্থান করছে। এটি হচ্ছে 18 নম্বর নক্ষত্র। তো প্রত্যেকেরই চন্দ্র এই বৃশ্চিকেই আছে এবং 18 নম্বর নক্ষত্রে আছে। আপনাদের জন্মগতভাবেই দেখবেন যে আপনারা বুধের জাতক জাতিকা, এবং বুধের বৈশিষ্ট্য আপনাদের মধ্যে বিদ্যমান। কিন্তু লগ্ন কোনটা, কারণ লগ্ন যদি আমরা না জানি তাহলে আমাদের রাশিফল অ্যাকুরেসি দিতে পারে না, কিন্তু লগ্নফল অনেক দূর পর্যন্ত অ্যাকুরেসি দিতে পারে। তো আসুন আমরা আলোচনা শুরু করি। প্রথমেই আমরা একটু বেসিক নিয়ে কথা বলবো, তারপরে আমরা লগ্ন রাশি এগুলো নিয়ে এক এক করে এগোতে থাকবো। যেমন এখানে বলা যায় যে জন্ম সময়ে আপনার বুধের দশা ছিল, এই জন্য বুধের বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে থাকবে। এখানে বৃশ্চিকের গুণাগুণ আপনার মধ্যে থাকবে, অর্থাৎ আপনার মধ্যে গোপন স্বভাব থাকবে, কোনো কিছু লুকানো বা প্রকাশ করতে না চাওয়া, এই বৈশিষ্ট্যটা যেমন থাকবে, তার সাথে সাথে বুধের নক্ষত্র হওয়ার কারণে হঠাৎ করে সুযোগ পেলে সেই বিষয়গুলো বলে ফেলা, মুখ ফসকে বলে ফেলা, এটিও কিন্তু দেখা যাবে। আবার এখানে মূল রাশির অধিপতি কিন্তু মঙ্গল, যার কারণে আপনার মধ্যে হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা দেখা যাবে, মুড সুইং করার প্রবণতা দেখা যাবে, অভিমানী আপনি হবেন, এরকম নানান বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকবে। মোট কথা, যদি আমরা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন এইটাকে কাউন্ট করি, তাহলে লগ্ন সাপেক্ষে এই চন্দ্র হচ্ছে আপনার নবমপতি, যে এখানে এসে বসে আছে রাশিতে, লগ্নে বসে আছে। লগ্ন এবং রাশি আপনার এক। তো সেই ক্ষেত্রে চন্দ্র এখানে এসে নিচস্থ হয়ে যায়, অর্থাৎ নবমপতি নিচস্থ হওয়ার কারণে আপনার যখন জন্ম হবে তখন আপনার জন্মের পরে আপনার পিতার কিছুটা দুর্ভাগ্য নেমে আসবে, কারণ নবমপতি এখানে এসে নিচস্থ হলো। তবে আপনি লাভবান হবেন, কিন্তু আপনার পিতা লাভবান হবে না। সেই ক্ষেত্রে পিতার দ্বারা আপনি উপকৃত হতে পারেন, আবার ক্ষতিগ্রস্ত হতে পারেন। এটি অন্য গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে বিবেচ্য বিষয়, কিন্তু অনেক ক্ষেত্রেই চন্দ্র যখন নবমপতি হিসেবে এসে এই বৃশ্চিকে বসে, তখন দেখা যায় যে কিছু নেগেটিভিটি আপনার জীবনে আসে। তো আমরা যেহেতু জানুয়ারি মাস নিয়ে কথা বলবো, লগ্ন সাপেক্ষে কোন গ্রহ কোথায় আছে একটু দেখে নিই। এখানে ওই যে বললাম, জন্মগতভাবে আপনি ভাগ্যবান, পৈতৃক ভাগ্য আপনি পাচ্ছেন, কিন্তু সেটা পিতার জন্য ভালো নয়। পিতার একটা বিশেষ দুর্বলতা আপনার উপর থাকবে, পিতা আপনাকে পছন্দ করবে এবং তার জন্য তার বিশেষ ক্ষতিও হবে, ব্যয় হবে, কিন্তু তারপরও সে আপনার প্রতি যে তার যে দুর্বলতা, সেটা সে প্রদর্শন করতেই থাকবে। আমরা জানুয়ারিতে দেখব দ্বিতীয় এবং তৃতীয় ঘরে অধিক গ্রহ। আমরা বিবেচনায় নেব কাকে কাকে। মঙ্গলকে নেব, কারণ সে রাশির অধিপতি। আমরা বুধকে নেব, কারণ সে নক্ষত্র অধিপতি। এছাড়াও আমরা এখানকার যে লগ্ন অধিপতি তাকে নেব, সেই গ্রহটা হচ্ছে মঙ্গল। অতএব আমরা মঙ্গল এবং বুধকে নিলেই আমাদের হিসাব হয়ে যায়। আমরা দেখি মঙ্গল বুধ কোথায়। মঙ্গল এবং বুধ জানুয়ারিতে দুটো ঘরে থাকবে, একটা হলো ধনু আর একটা ঘর হচ্ছে মকর। তার মানে ধনু আর মকরকে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা জানুয়ারি রাশিফলকেও জেনে ফেলতে পারি। তো দেখছি গ্রহগুলো যখন জানুয়ারির প্রথম ভাগে ধনুতে থাকছে, বিপরীতে থাকছে বৃহস্পতি, এবং এই ঘরটা ধন সম্পত্তির ঘর।
ফলে ধন সম্পত্তির অধিপতি বৃহস্পতির দৃষ্টিও আপনি পাচ্ছেন। অতএব মঙ্গল, বুধ এবং বৃহস্পতি একে অন্যের সাথে দৃষ্টি বিনিময় করার কারণে আপনার মধ্যে বাক্য বল বেশি হবে। আপনি আপনার তো রাশি তো বৃশ্চিক, কথা আপনি গোপন রাখতেই পছন্দ করেন, কিন্তু এখন আর পারবেন না। এখন আপনি স্পষ্ট কথা বলতে পছন্দ করবেন। টোটালি স্পষ্টবাদী মানুষ আপনি, কেউ আপনাকে থামাতে পারবে না। এবং এর সাথে রবি থাকার কারণে আপনি টোটালি স্পষ্টবাদিতার কারণে অনেক ক্ষেত্রে ঝামেলায়ও পড়তে পারেন। তবে আপনি এই সময়ে যে আচরণটা বহন করবেন, যে সত্যবাদিতা বহন করবেন, এমনটা আসলে সর্বত্র দেখা যায় না। এটি খুবই ভালো বৈশিষ্ট্য। ধন সম্পত্তি অর্জনের ভাগ্য খুবই ভালো। এবং এখানে আমি বলবো যে যেহেতু ধন সম্পত্তির অধিপতি আছে কোথায়, অষ্টমে, যার কারণে প্রতিকূল পরিস্থিতি থেকে ধন সম্পত্তির আগমন দেখা যায়। তবে একটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে অষ্টম থেকে যখন সম্পত্তি আসে তখন সেটি কারোর না কারোর দুর্ঘটনায় কবলিত হয়ে বিপদে পড়া এবং সেখান থেকে সম্পদ আসার বিষয়টাকে নির্দেশনা দেয়। এক্ষেত্রে আমরা ফ্যামিলিতে আমাদের এমন কোনো আত্মীয় যে মারা গেলে তার সম্পত্তি পেতে পারি, সেরকম বিষয়টাকে ইঙ্গিত দেয়। অতএব আমি বলবো যে 2026 সালের জুন মাস পর্যন্ত এই পসিবিলিটি আছে যে আপনার ফ্যামিলির যদি এমন কোনো ব্যক্তি থাকে যে মারা গেলে তার সম্পত্তির কিছু অংশ আপনি পাবেন, সেই ক্ষেত্রে একটা পসিবিলিটি কিন্তু থেকেই যায় যে আপনার ফ্যামিলি মেম্বারের কোনো কাছের কেউ মারা পড়বে এবং তার সম্পত্তি আপনি পেয়ে যাবেন। এই পসিবিলিটি বেশি কিন্তু। তো সেটি আরও বেশি তীব্র হয়, সেটি হচ্ছে এই জানুয়ারি মাসের প্রথম 15 দিন। জানুয়ারি মাসের প্রথম 15 দিন, এই সময়ে ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15, এই টাইমে আপনার ফ্যামিলি মেম্বারদের যদি কেউ মারা পড়ে তাহলে তার সম্পত্তি আপনি পাবেন। এরকম পসিবিলিটি আছে। এটা দুর্ঘটনা যোগকে নির্দেশ করে। এবং এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে তৃতীয় ঘরে গ্রহ থাকবে 15 তারিখের পর থেকে। মানে হলো প্রচেষ্টা বল মাত্রাতিরিক্ত বাড়বে, কারণ আপনার ওই দুই গ্রহ মঙ্গল, বুধ, তারা ওই প্রচেষ্টার ঘরেই আছে এবং মঙ্গল এখানে তুঙ্গি হবে। অতএব আপনার প্রচেষ্টা বলের মাত্রা অনেক অনেক বাড়বে। আপনার যদি ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হয় তাহলে আপনি বিশেষ কিছু করেও দেখাতে পারবেন। এই সময় আপনার টেকনিক্যাল বুদ্ধি এবং যে কোনো বিষয় যেমন কম্পিউটার, ICT, এই বিষয়গুলোতে যথেষ্ট যোগ্যতার পরিচয় কিন্তু আমরা দেখতে পাই। এখানে আমরা দেখছি চতুর্থ ঘরে রাহু বসে থাকতে, অর্থাৎ হচ্ছে চতুর্থ স্থান রাহু দ্বারা প্রভাবিত হওয়ার কারণে সংসার জীবনে অশান্তি আসতে পারে, ঘর পরিবর্তন হতে পারে, আলাদা হয়ে যেতে পারেন, অথবা সংসারে দ্বন্দ্ব তৈরি হতে পারে, একজনের সাথে আরেকজনের বনিবনা হচ্ছে না, এরকম হতে পারে। আবার একাধিক বাড়িও হতে পারে আপনার। অর্থাৎ মোট কথা আপনার যা আছে তা হয় বিচ্ছিন্ন হবে, না হলে তা বাড়বে, কিছু না কিছু হবে। এবং এই সময় থাকবে মানসিক চাঞ্চল্য। আপনি এই সময়টাই, জানুয়ারিতেই শুধু না, 2026 সাল পুরোটা সময় দেখবেন যে এই সাংসারিক নানা রকম ঝামেলা তো থাকবে, সেই সাথে থাকবে নানা রকমের ব্যস্ততা। ওইদিকে আমরা পঞ্চম ঘরে শনিকে দেখতে পাবো। শনি ওখানে সারা বছরই থাকবে, সেখানে এক সময় মঙ্গলও যাবে, বুধও যাবে, তখন একটা প্রবলেম তৈরি হবে। শনি মঙ্গল শুভ সংযোগ না। তো এখন এই মুহূর্তে জানুয়ারিতে দেখতে পাচ্ছি রিলেশনের ক্ষেত্রে একটু সময় লাগবে, যে কোনো কিছুতে সময় লাগবে। অর্থাৎ রিলেশনকে সামনের দিকে বহন করে নিয়ে যেতে হবে এবং এই জিনিসটা সহজে আপনি যে বিবাহের দিকে মোড় নেবেন সেটা কিন্তু পারবেন না। বিবাহ সহজে হতে চাইবে না। বিবাহ হতে গেলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ শনি পঞ্চম থেকে ওই সপ্তমে দৃষ্টি কিন্তু দিয়ে রেখেছে। তো শনির দৃষ্টিতে রিলেশন থাকবে আপনার, কিন্তু রিলেশনটা পরিণতি পেতে চাইবে না। সেই বিষয়ে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমি মনে করি যে এখান থেকে বৃহস্পতি যদি জুন মাসের পরেই আসবে বৃহস্পতি, যখন কর্কটে বৃহস্পতি চলে আসবে জুনের পরে, আপনারা তখন একটা শুভ সময় পাবেন, তখন আপনারা রিলেশনের বিবাহ করতে পারেন, কিন্তু এই মুহূর্তে এটি শুভ নয়। এরপরে এখানে আছে বৃহস্পতি যে অষ্টমে আছে, আমি অলরেডি বলেছি যে আপনাদের সম্পত্তি আসবে
ফাটকা, জুয়া, শেয়ার বাজার, কোনো মৃত ব্যক্তি, লটারি, এই সমস্ত থেকে আপনাদের অর্থ আগমনের সম্ভাবনা থাকবে জানুয়ারির প্রথম 15 দিনের মধ্যে। এরপরে এখানে দশমে কেতুকে দেখা যায়, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি একটা বিশেষ প্রভাব পাবেন। আর প্রভাবটা এরকম যে কর্মক্ষেত্রটা যেন ব্লক হয়ে গিয়েছে, ওখানেই আছেন, ওখান থেকে যেন কোথাও সরতে পারছেন না, বিষয়টা এরকম। এবং আপনি আপনার কাজে অনেক বেশি মনোযোগী হয়ে থাকবেন, নিবিষ্ট হয়ে থাকবেন, কিন্তু প্রবলেম হচ্ছে সেখানে আপনার মধ্যে জড়তা তৈরি হতে পারে, ওই কর্মের প্রতি অনীহা তৈরি হতে পারে। আবার কেউ ওই এক কর্মে স্থির থেকেই সেখানে নিমগ্ন থেকে সে অনেক ভালো করে ফেলতে পারবে। অর্থাৎ এটা দুই রকমের ইঙ্গিত। এক হচ্ছে মানে ওখানে একটা প্রবলেম আছে, তার জন্য মানসিক অস্থিরতা, ভালো লাগছে না। আরেকটা হলো ওই কর্মেই নিবিষ্ট থেকে অনেক ভালো করে ফেলা, যে কোনোটাই করতে পারে। এখানে তাহলে আপনারা সবচেয়ে ভালো ফল কখন পাচ্ছেন সেটি তাহলে বুঝতে পারলেন যে জানুয়ারি মাসের যে দ্বিতীয় অংশ, অর্থাৎ 15 তারিখের পর থেকে যে সময়টা, এই সময়টা আপনাদের জন্য বেশি ভালো। তাহলে এই সময়ে মঙ্গল কিন্তু শক্তিশালী হবে, অতএব সাবধান, মাথা গরম করে কারোর ক্ষয়ক্ষতি যেন না করে ফেলেন, সাবধান থাকবেন। আপনার লগ্ন সাপেক্ষে রাজযোগকারী গ্রহ একটু দেখি, সেক্ষেত্রে আমরা রবি চন্দ্র দুটোকেই রাজযোগকারী গ্রহ হিসেবে পেয়ে যাচ্ছি। অতএব আপনারা একটু যদি সাবধান থাকেন, অর্থাৎ সাবধান বলতে যখন রবি আপনার সাথে আছে এই সে তৃতীয় ঘরে, তাহলে নিজের হাতে যে কাজগুলো করবেন এই কাজগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে। সেই ক্ষেত্রে রবির প্রভাব, এবং রবি এবং মঙ্গল, যেহেতু মঙ্গল তুঙ্গি একসাথে থাকলে মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে একটু সংযত থাকবেন, কারণ হচ্ছে আপনি মানুষের সাথে কলহ, বিবাদ, দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন, এর সম্ভাবনা প্রবল। এবং এই সময়ে ভূমিকারক ঘরে মঙ্গল যাচ্ছে, যার কারণে অস্ত্র, গোলা বারুদ, বোমা হামলা, দুই দেশের মধ্যে বা একাধিক দেশের মধ্যে যুদ্ধ, এরকম সমস্যা হবেই। আমরা একটু সাবধান থাকবো। জানুয়ারির 15 তারিখের দিকেই এই সমস্যাগুলো শুরু হয়ে যাবে, মানে ওখান থেকেই শুরু হবে, কাছাকাছি সময় শুরু হবে। তো আপনারা এই সমস্ত ঝামেলায় যাতে না জড়ান সেই বিষয়ে পরামর্শ থাকবে। আর মঙ্গল তুঙ্গি হলে এই নানা রকম ঝামেলা হয়, অস্ত্র সংক্রান্ত ঝামেলা হবেই, দ্বন্দ্ব, কোলাহল এগুলো থাকেই, একটু ওই বিষয়টা দেখবেন। আমরা সামনের লগ্নে চলে যাই, অর্থাৎ ধনু লগ্ন। আপনার জন্ম সময়ে রাশি হচ্ছে বৃশ্চিক, আপনার নক্ষত্র জ্যেষ্ঠা, কিন্তু আপনার লগ্ন ধনু। তাহলে কি হবে সেক্ষেত্রে? ধনু সাপেক্ষে চন্দ্র কোনো শুভ ঘরের অধিপতি না, সেক্ষেত্রে চন্দ্র হচ্ছে দেখেন অষ্টম ঘরের অধিপতি। তো এখানে অষ্টমপতি থাকছে কোথায়? দ্বাদশে। এটা হচ্ছে বিপরীত রাজযোগ, অর্থাৎ আপনি কোনো নেগেটিভ পরিস্থিতি পাবেন, সেই নেগেটিভিটি থেকেই আবার আপনার পজিটিভিটি হবে। অর্থাৎ প্রথমেই শুরু হবে নেগেটিভিটি দিয়ে। আর সবসময় কোনো কাজ করতে গেলে পাবেন বাধা, কেউ না কেউ আপনাকে বাধা দেবেই, আর সেই বাধা পেয়ে তারপরে আপনি ভালো করবেন। এটাই ঘটতে দেখা যায় আপনার সাথে। জন্মগতভাবে অনেকেই বলে থাকে ধনুরাশির সময় ভালো যায় না, তো তাদের দেখুন এরকম প্রবলেম হয়। তাদেরকে এটা বলি আমি যে আপনারা জেনে রাখুন যে আপনাদের এই বিষয়টা একটা ইঙ্গিত দেয় যে প্রথমেই ব্যর্থ হয়ে গেলেন মানে এইটা না যে আপনি পারবেন না, এইটা হচ্ছে আপনার রাশিগত বিষয়। সেটি হলো রাশি দ্বাদশে থাকার কারণে আপনার এই প্রবলেম হয়। প্রথমে হেরে যাচ্ছেন, বারবার হেরে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি জয়ী হবেন, কারণ আপনার দক্ষতা দরকার। যতক্ষণ পর্যন্ত আপনি দক্ষ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থাকবে। যখনই হাঁটতে হাঁটতে আপনি দক্ষ হয়ে উঠবেন তখনই আপনি অনেক ভালো করবেন, এবং ভালো যখন করবেন অন্যদের চেয়ে এত বেশি ভালো করবেন যে মানুষ আপনাকে ওইটাকে আইডল হিসেবে মানবে, ওইটাকে ফলো করবে। তো অন্য জায়গাগুলো যদি দেখবো যে জানুয়ারি মাসের প্রথম অংশে এখানে গ্রহগুলো থাকছে হচ্ছে ধনুতে, মানে এই জায়গাটা ভালো। বিবাহ ক্ষেত্রটাও ভালো, কারণ হচ্ছে লগ্নের সাথে সপ্তমের ঘর বিনিময় আছে, তো এই জন্য সম্পর্কগুলো ভালো দেখায়। এবং বিবাহ, রিলেশনশিপ, ব্যবসা, যে কোনো কারোর সাথে পার্টনারশিপ, সব কিছু এখানে ভালো আছে। আপনারা বিজনেসের সাথে সংশ্লিষ্ট হতে পারেন, বিরাটভাবে লাভবান হবেন, এবং এই সময়ে আপনার ফ্যামিলি সম্পর্ক ভালো যাবে। ওইদিকে সম্পদের ঘরে অনেকগুলো গ্রহ আছে। জানুয়ারির যে সেকেন্ড পার্ট, অর্থাৎ 15 তারিখের পর থেকে সম্পদের ঘরে গ্রহ থাকবে, ফলে নানা
দিক থেকে সম্পদ আয়ের নির্দেশনা পাওয়া যায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ঘরে রাহু, অর্থাৎ আপনি যদি ব্যস্ত সময় পার করতে পারেন, অর্থাৎ বিজনেসে থাকেন, তাহলে একাধিক বিজনেস থাকবে, একাধিক দিক থেকে আপনার আয় হবে এবং এই রাহুর কারণে আপনি সব সময় ব্যস্ত থাকবেন। এই ব্যস্ততা আপনাকে প্রচুর পরিমাণে সম্পদ দিয়ে যাবে, আর এই সম্পত্তির আগমন ঘটবে জানুয়ারির 15 তারিখ থেকে এবং ফেব্রুয়ারির 15 পর্যন্ত। এর মধ্যে অনেক অনেক বেশি সম্পদ আপনি পাবেন। এরপরে আমরা যদি সামনে এগোই, আমরা তারপরে দেখতে পাচ্ছি ধনু থেকে, ধনু লগ্ন থেকে চতুর্থ ঘরে শনি আছে। এই শনির অবস্থান আপনাদের জীবনকে করবে সব কিছু থেকে একটু বিচ্ছিন্নই করবে, কিন্তু তারপর আমি এটাকে শুভই বলবো, কারণ কর্ম ব্যস্ত যখন থাকেন তখন সেখানে একাগ্রতা অবশ্যই প্রয়োজন আছে। সেই একাগ্রতা আপনাকে সেই কাজের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে হেল্প করে। তার জন্য এই শনির অবস্থান ওখানে ঠিকই আছে এবং শনির একটা দশম দৃষ্টি আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার কাজে কর্মে ন্যায়, নৈতিকতা, ধর্ম তা দেখা যাবে। এদিকে বৃহস্পতির দৃষ্টি আপনার লগ্ন পাচ্ছে, শনির দৃষ্টি লগ্ন পাচ্ছে, আবার আছে নবমে কেতু, এটি অত্যন্ত শুভ। তার মানে এই সময় আপনি একজন ধর্মপ্রাণ মানুষ হবেন এবং আপনার কাজে ন্যায়, নৈতিকতার পরিচয় মিলবে। অত্যন্ত শুভ সময় আপনি পার করতে যাচ্ছেন এবং আপনার প্রচেষ্টা বল থাকবে এই সময় অসাধারণ। এই জন্য যদিও নানা রকমের বাধাবিঘ্ন আপনি পান, এই বাধাবিঘ্ন পেলেও আপনার মধ্যে যে অনুভূতি আছে, আপনার যে নৈতিকতার বোধ আছে, আপনার দুর্বলতা আছে, এই জন্য আপনি এই দুর্বলতার কারণে আপনি ন্যায় এবং ধর্ম এই সম্পর্কে টোটালি অবগত। এই জন্য আপনি একটা সঠিক সময়ের মধ্য দিয়ে যাবেন। তার মানে আমরা বুঝলাম যে বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, কিন্তু লগ্ন ধনু যাদের, তাদের সময় ভালো, তারা যথেষ্ট সম্পদ অর্জন করবে এবং নানান দিক থেকে তাদের অপরচুনিটি মিলবে। আমরা এদিকে লগ্নের অধিপতি যে বৃহস্পতি, তাকে কিন্তু সপ্তম ঘরে দেখতে পাবো, যার জন্য বিজনেসের বিষয়ে আপনার আগ্রহ অনেক বেশি থাকবে, বিদেশের প্রতি আগ্রহ থাকবে এবং জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভালো হতে দেখা যায়। এছাড়াও কেউ যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাই, তাহলেও সেই বিষয়টাকে আমি পজিটিভ মনে করছি। আপনারা সংসার জীবনে বা ফ্যামিলিতে ইনভেস্ট করতে পারেন, বাড়ি নির্মাণের জন্য ইনভেস্ট করতে পারেন, এই পসিবিলিটি আছে। ভাইয়ের সাথে বিবাদ, দ্বন্দ্ব এগুলোই জড়াতে পারেন, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব হতে পারে, এই সম্ভাবনা রয়েছে। আমরা একটু পরবর্তী লগ্নে চলে যাই। লগ্ন যখন আপনার মকর, তাহলে আপনার বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, কিন্তু লগ্ন মকর, তাহলে কেমন হতে পারে আপনার সময়? সেক্ষেত্রে মকর লগ্ন সাপেক্ষে সপ্তমপতি জন্ম সময়ে একাদশে অবস্থান করছে, ফলে এটি একটা সৌভাগ্য যোগ। সপ্তমপতি একাদশে থাকলে জীবনসঙ্গীর কাছ থেকে নানা রকমের সহায়তা মেলে এবং বিদেশ ভাগ্য ভালো থাকে। যে কোনো পার্টনারশিপ, অর্থাৎ থার্ড পার্টি যে থাকে বা যে সহায়ক হিসেবে কাজ করে, তার কাছ থেকে সব সময় একটা ইতিবাচক সাড়া পাওয়া যায়। এটি খুবই শুভ। তবে ব্যবসা ভাগ্যটা সবচেয়ে বেশি শুভ। বিদেশ ভাগ্য যেমন শুভ থাকে, জীবনসঙ্গীর দিক থেকে যেমন শুভত্ব পাওয়া যায়, তার চাইতেও বেশি শুভত্ব পাওয়া যায় ব্যবসা ভাগ্যে। আপনারা অবশ্যই ব্যবসা করার চেষ্টা করবেন, লাইফে খুব বেশি সফলতা অর্জন করবেন যদি অন্যান্য গ্রহ অবস্থান ভালো থাকে। তবে আমরা এই জানুয়ারির প্রথম ভাগে লগ্ন থেকে দ্বাদশে গ্রহ দেখতে পাবো, এটি ব্যয়কে নির্দেশ করবে। ব্যয়ের অধিপতি দ্বাদশপতিকে আমরা আবার ষষ্ঠে দেখতে পাবো, বিপরীত রাজযোগ থাকবে, সেই সাথে থাকবে এই এতগুলো গ্রহ সংযোগ দ্বাদশে, যার মানে হলো আপনি প্রচুর পরিমাণে ব্যয় করতে পছন্দ করবেন, দান করবেন, অন্যকে হেল্প করবেন, এই বিষয়গুলো দেখাই। সেক্ষেত্রে বৃহস্পতি যেহেতু ষষ্ঠে আছে, আমি ধারণা করছি আপনি ঋণ নিতে পারেন, ঋণ নিয়ে কাউকে হেল্প করতে পারেন, কাউকে ধার দিতে পারেন, বা কাউকে দিয়েছেন কিন্তু টাকা চাইতে পারছেন না, এরকম নানান বিষয় থাকবে। 2 নম্বর ঘরে রাহু আছে, তার মানে আপনার সম্পদ নিয়ে টেনশন থাকবে, দুশ্চিন্তা থাকবে, আর যতই আয় করেন কিন্তু সেটা দিয়ে কভার করতে পারবেন না, তৃপ্তি মিলবে না, এরকমটা ঘটতে দেখা যায়। এছাড়াও মুখের ভাষা আপনাকে একটু ঠিক করতে হবে, এই সময় আপনি বিরক্ত থাকতে পারেন। 3 নম্বর ঘরে শনি আছে, লগ্নপতি শনি, প্রচেষ্টা বল মাত্রাতিরিক্ত বৃদ্ধি করবে। এছাড়াও এখানে শনির কারণে ভাইয়ের সাথে দূরত্ব তৈরি হতে পারে, এটা দেখা যায়। এবং এদিকে অষ্টমে কেতু থাকার কারণে নানা রকমের বিপদ আপদও কিন্তু আপনার জীবনে আসতে দেখা যাবে। আমরা
জানুয়ারির যদি 15 তারিখের পরের সময়ের দিকে যাই, সেই সময় অনেকগুলো গ্রহ আপনার এই লগ্নে চলে আসবে। সেক্ষেত্রে মঙ্গল এখানে অবস্থান করবে। তো আপনার মাথা কিন্তু গরম হবে, এটা আগেই বলে রাখছি। তৃতীয় ঘরে শনি আর এই লগ্নে হচ্ছে মঙ্গল। এটি আপনার প্রচেষ্টা বলের ক্ষেত্রে যথেষ্ট হেল্প তো করবে, আপনার শক্তি তো অনেক বাড়বে, কিন্তু মেজাজ ঠিক থাকবে না। এই জন্য শান্ত থাকার জন্য মেডিটেশন করতে পারেন, অথবা এমন পোশাক পরবেন যে পোশাকগুলো আপনাকে শান্ত রাখতে পারে, যেমন সাদা আছে, অফ হোয়াইট, সবুজ, হালকা আকাশি, এগুলো। লাল রং তো অবশ্যই পরবেন না। এইগুলোই আমি বলবো। এইসব এখানে আর যদি সামনের দিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি জানুয়ারির 15 তারিখ থেকে আপনার সময়টা বেশি ভালো। যদি যদি মনে করেন যে বিবাহ করবেন তো করতে পারেন, কিন্তু আমি মনে করছি না একটা ইতিবাচক সময় এটি। লগ্ন সাপেক্ষে যখন শুভ গ্রহ এখানে আসবে, ধরুন বৃহস্পতিকে যদি এখানে ধরে নিই, তো সেই ক্ষেত্রেও বৃহস্পতি জুনের পরে আসবে। সেই ক্ষেত্রে আপনারা বিবাহ করলে ওই সময় করতে পারেন। এখন বিবাহ করার জন্য উপযুক্ত সময় আমি মনে করছি না। আমরা তারপরের লগ্নে চলে যাব, কুম্ভ লগ্ন একটু দেখে আসি। জন্ম সময়ে যদি আপনার লগ্নটা কুম্ভ হয়, অর্থাৎ আপনার রাশি হচ্ছে বৃশ্চিক, নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা, কিন্তু লগ্ন কুম্ভ, তাহলে কি হবে? লগ্নে তো রাহু বসে আছে, আবার রাশির অধিপতি শনি, লগ্নে রাহু বসে আছে, লগ্নপতি শনি বসে আছে 2 নম্বর ঘরে মিনে। আর আপনার আর দুটো গ্রহ, সেটি হচ্ছে বুধ এবং মঙ্গল। তারা কোথায়? তারা তো ধনু আর এই মকরেই ঘোরাফেরা করছে। তার মানে আমরা মকর, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এই 4টা ঘরেই আপনাদের প্রভাবকে দেখতে পাচ্ছি এই সময়ে। এছাড়াও আমরা যদি একটু চন্দ্রের অবস্থানটা দেখি, রাশিকে, লগ্ন সাপেক্ষে রাশি হচ্ছে ষষ্ঠ ঘর, যার কারণে ষষ্ঠপতিকে দশমে দেখতে পাই। জন্ম সময় থেকেই এমন অবস্থান। এই জন্য আপনারা কর্মক্ষেত্রে একটা সুযোগ পাবেন, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আপনারা দেখবেন যে ষষ্ঠপতির কারণে আপনারা প্রচুর পরিমাণে সংগ্রাম সংঘর্ষ করতে পারবেন। কার্মিক মানুষ আপনারা প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারেন, এবং চাকরি বাকরির দিকে আপনাদের ঝোঁক প্রবল মাত্রায়। সেক্ষেত্রে আপনারা চাকরি বাকরি করবেনও, কিন্তু বসে থাকার মানুষ আপনি না, খুব পরিশ্রম করতে পারেন। আর এই সময় এই 25-26 সাল রাহু তো আপনার লগ্নে আছে, আপনাকে খুব ছোটাবে, আপনি খুব ছুটবেন। এবং এখানে শনি 2 নম্বর ঘরে আছে। এই সময় আপনার মূল যে টার্গেটটা হবে সম্পদ অর্জন। আপনি সম্পদ অর্জন ছাড়া আর কোনো কিছুই যেন বোঝেন না, এমনটাই দেখা যাবে। জানুয়ারিতে গ্রহগুলো থাকবে একাদশে। ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 এই সময়ে প্রচুর পরিমাণে ইনকাম করার সুযোগ আপনি পাবেন। প্রচুর পরিমাণে গ্রহ সংযোগ এখানে দেখা যায়। তো নানান অপরচুনিটি আপনি পাচ্ছেন, খুব ব্যস্ত থাকবেন আপনি। আর পরে চলে আসছে গ্রহ দ্বাদশে। এই জন্য এই সময় আপনার ব্যয়ের যোগ দেখা যায়, কোথাও ঘুরতে যাওয়া, ভ্রমণ করা, নানা রকমের ব্যয়ের বিষয় রয়েছে। তবে এই জানুয়ারির 15 তারিখের পরে যে সময়টা, এই সময়টা কিন্তু আপনার জন্য খুব বেশি শুভ না। এই সময় আপনি নানা রকমের বিপদ আপদের ভিতর দিয়ে যাবেন, পরিস্থিতি কিন্তু আপনার জন্য খুব বেশি শুভ না। আবারও বলছি, আপনারা একটু সাবধানে থাকবেন। এক্ষেত্রে গ্রহ মানে সার্বিক গ্রহবল নক্ষত্রের পজিশন দেখলে পরিস্থিতি খুব বেশি ভালো থাকবে না, নানা রকমের অশান্তি বিরাজ করবে, অস্থিতিশীলতা, রাজনৈতিক পরিস্থিতি, এগুলো ভালো থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনি নিজেও বিপদে পড়তে পারেন, একটু সাবধানে চলাফেরা করবেন, এটাই পরামর্শ থাকবে। আমরা দেখে নেব মীন লগ্নকে। আপনার রাশি হচ্ছে বৃশ্চিক, নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি, কিন্তু লগ্ন হচ্ছে মীন। তাহলে মীন লগ্নের অধিপতিকে, মীন লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি, যে থাকছে মিথুনে। আর এখানে আরেকটা বিষয়, সেটা হলো চন্দ্র হচ্ছে রাশি, সে পঞ্চমপতি হয়ে থাকছে নবমে, যেটি অত্যন্ত শুভ। পঞ্চমপতির নবম অবস্থান। তো আমরা এখানে একটা অত্যন্ত শুভ ফল পেয়ে যাচ্ছি জন্ম সময় থেকেই, অর্থাৎ পঞ্চমপতি নবম অবস্থান করলে আপনার জন্ম হওয়া মাত্রই আপনার পিতার ভাগ্য খুলে যাবে, এটি হতে দেখবেন আপনি। আর এছাড়াও আপনি যে ফলটা পাবেন সেটি হচ্ছে রিলেশন করলে সৌভাগ্য লাভ হবে। আপনি দেখবেন যে আপনি যার সাথে রিলেশন করবেন সেই রিলেশনটা ভালো হবে, এটি আপনাকে ভালো দিকে নিয়ে যাবে, এটি আপনার পথ নতুন নতুন দ্বার খুলে দিবে। এছাড়াও আপনি যে এইটা পাবেন, সুবিধাটা পাবেন, সেটি হচ্ছে
আপনার মধ্যে ধর্মভাব প্রবল হতে দেখা যাবে। জন্মগতভাবে এই বৈশিষ্ট্যগুলো আপনি পাবেন। এইখানে রাশি রাশির ঘরটাই কিন্তু চন্দ্র নিচস্থ হয়, যেন মুখ সুইংয়ের প্রবণতা তো থাকবেই। আর ওইদিকে লগ্নে থাকছে শনি এখন 25-26 সালে। এই জন্য আপনার মধ্যে এই বৈশিষ্ট্যের কিছুটা ঘাটতি দেখা যাবে। অর্থাৎ আপনার মেজাজটা ঠিক থাকবে না, আপনি অনেক বেশি জড় বোধ করবেন। আপনি যে একটু চঞ্চল স্বভাবের, সেই চঞ্চল স্বভাবটা আর থাকছে না। শনির কারণে একটু গম্ভীর হয়ে উঠছেন, কোথাও যেতে ইচ্ছা করে না, এরকম নানান প্রবলেম আপনি ফেস করবেন। জড়তা, মূল কথা হচ্ছে জড়তা। তো বৃহস্পতি যেহেতু চতুর্থে আছে, আপনি পড়াশোনা করলে খুব ভালো করবেন, নিজের কাজে নিবিষ্ট হলে খুব ভালো করবেন। বিদ্যা সংক্রান্ত যে কোনো বিষয়ে উন্নতি, ফ্যামিলির প্রতি কোনো কাজ, ফ্যামিলির প্রতি ডেডিকেশন দেখা যাবে। ফ্যামিলি নিয়ে কোনো কাজ করলে অবশ্যই লাভবান হবেন। এ সময় যদি আপনি বাড়ি তৈরি করতে চান, গাড়ি কিনতে চান, এগুলো আপনার সৌভাগ্য বয়ে আনবে এবং এগুলো আপনার জন্য ইতিবাচক হিসেবে কাজ করতে দেখবেন। ওইদিকে আমরা ধনুর ধনুর ঘরে বৃহস্পতির প্রভাব পাবো এবং জানুয়ারির প্রথম ভাগে নানা গ্রহ এখানে থাকবে, যার কারণে একাদশ ঘরটা খুব শক্তিশালী। এটা জানুয়ারির প্রথম ভাগ আয় ভাগ্যের জন্য খুব ভালো। আর জানুয়ারির 15 তারিখের পরে গ্রহগুলো চলে যাচ্ছে হচ্ছে আপনার একাদশ ঘরে, যার কারণে ওখানেও আয় ভাগ্য ভালো থাকছে। তার মানে কর্মঘরে যখন গ্রহ থাকছে সেখানেও ইনকাম হচ্ছে, আবার যখন আয়ের ঘরে যাচ্ছে সেখানেও ইনকাম হচ্ছে। তার মানে জানুয়ারির পুরো মাসটা আপনার জন্য অত্যন্ত ভালো। আপনারা এর আগেও সময় ভালো পেয়েছেন, ডিসেম্বর এর দিকে ভালো ফল পেয়েছেন। তো আপনাদের সময়টা আসলেই ভালো বলতে হচ্ছে। কিন্তু ওই শনি যে আছে আপনাদের লগ্নে, সেই শনিকে একটুটা করতে হবে। শনির যে বলাবল বা শনির যা চাই সেগুলো করতে হবে, অর্থাৎ সততা, ন্যায়পরায়ণতা, পরিশ্রম, নৈতিকতা, এগুলো বজায় রাখতে হবে। এগুলো বজায় রাখলে আপনার সমান আর কেউ হতে পারবে না। মোট কথা আপনার সময়টা আসলে ভালো। তবে কিছু নেগেটিভিটিও আছে, আমি সেটি খুঁজে দিই। সেটি হচ্ছে ষষ্ঠ ঘরে কেতু থাকলে গুপ্ত শত্রু তৈরি হয়, গোপনে শত্রুতা করার চেষ্টা করে। এর জন্য আপনাকে একটু সাবধান থাকতে হবে। আর ওইদিকে থাকছে রাহু দ্বাদশে, ব্যয় করাতে পারে, ভ্রমণ করাতে পারে, এইগুলো থাকবে। এই ছাড়া আর বিশেষ কোনো সমস্যা নেই। তবে শনির কারণে আপনি আসলে রাহুর এই প্রভাব কাটাতে পারবেন, আপনার মধ্যে সংযোগ থাকবে, এই জন্য আর বিশেষ প্রবলেম দেখি না। তবে প্রতিকূল পরিবেশে অবস্থান করার সম্ভাবনা বেশি থাকবে। আপনি যেখানেই থাকেন, নোংরা পরিবেশের কারণে স্বাস্থ্যে সমস্যা হতে পারে, রোগ ব্যাধি হতে পারে। শনি সাধারণত রাশিতে বা লগ্নে থাকলে মানুষকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিয়ে যায়, খুব বেশি সমস্যা করে। সেই ক্ষেত্রে সার্ভাইভ করা মুশকিল হয়, আর তার কারণে কোনো না কোনো রোগ ব্যাধি কিন্তু পেয়ে বসে। আপনারা অবশ্যই সাবধান থাকবেন এই বিষয়টা নিয়ে। আমরা এরপরে দেখে নেব মেষ লগ্নকে। জন্ম সময়ে আপনার রাশি হচ্ছে বৃশ্চিক, জ্যেষ্ঠা নক্ষত্র, কিন্তু লগ্ন হচ্ছে মেষ। তো মেষ সাপেক্ষে চতুর্থপতি, সে চতুর্থপতি থাকছে অষ্টমে। তাহলে মেষ লগ্ন যাদের, তাদের কিন্তু জন্মগতভাবেই তাদের জীবনটা আসলে কষ্টের। অনেকেরই মাতৃ মৃত্যু যোগ দেখা যায়। চতুর্থপতি অষ্টমে থাকলে জন্মগতভাবেই দেখা যায় যে মায়ের মৃত্যু হয়। আপনাদের মায়ের মৃত্যু হয়েছে, না হলে তিনি যদি বেঁচেও থাকেন কোনো না কোনো শারীরিক পীড়াগ্রস্ত হয়ে বেঁচে আছেন, এমন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অথবা মায়ের সাথে আপনার সম্পর্ক অনেক ক্ষেত্রে ভালো না, মানে মেলে না, চিন্তাভাবনা মেলে না, এরকম নানান সমস্যা আছে, মায়ের সাথে সম্পর্ক প্রতিকূল। এদিকে তারপরে আমরা দেখি লগ্ন সাপেক্ষে জানুয়ারি মাসে নানান গ্রহকে আমরা দেখব। এক্ষেত্রে আমরা মঙ্গল এবং বুধকে দেখলেই হয়ে যাচ্ছে। জানুয়ারির প্রথম ভাগে এই গ্রহ অবস্থান করবে নবমে এবং এরপরে চলে যাবে দশমে। এই দিক থেকে আপনার সময় খুবই ভালো, কিন্তু জন্মগতভাবে নানান প্রতিকূলতা আপনি পেরিয়ে আসবেন এবং ভবিষ্যতেও পেরোতে থাকবেন, কিন্তু জানুয়ারি মাসটা আপনার জন্য ভালো। এই 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 সংযোগটা আসলে অন্যদের চাইতে আপনার বেশি ভালো। কিভাবে একটু বলি। এক্ষেত্রে আপনার তৃতীয় ঘরে বৃহস্পতিকে আমরা পেয়ে যাচ্ছি, যার কারণে প্রচুর পরিমাণে প্রচেষ্টা বল এবং ওই প্রচেষ্টায় বিবেচনা বোধের প্রভাব দেখা যায়। এরপরে আমরা পঞ্চমে দেখতে পাচ্ছি কেতুকে, যেখানে আপনি প্ল্যানগুলো করতে পারবেন অনেক বেশি দূরদর্শিতা দিয়ে। সেখানে আপনার ইনটিউশন কাজ করবে এবং প্ল্যানগুলো সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আবার কেউ কেউ নেতিবাচক প্রভাব যদি পায় তাহলে সে বিভ্রান্ত থাকবে, কোনো সিদ্ধান্তই নিতে পারবে না, এই সমস্যাও কিন্তু একই সাথে থাকবে। আর গ্রহ থাকবে জানুয়ারির প্রথম ভাগে, ওই যে বললাম নবমে
যেটি আপনার সৌভাগ্যকে ইঙ্গিত দেয় এবং বিদেশ ভাগ্য প্রবল থাকছে। যারা যারা বিদেশ এর জন্য ট্রাই করছেন তারা অনেক ইতিবাচক সাড়া পাবেন। আর ওইদিকে দশমে চলে যাচ্ছে 15 তারিখের পর থেকে গ্রহ, সেখানে কর্মভাগ্য আপনার জন্য অত্যন্ত শুভ এবং আপনি লগ্নপতি হিসাবে মঙ্গল এখানে তুঙ্গি পাচ্ছেন, যার কারণে আপনার এই ভাগ্যটা কিন্তু অত্যন্ত ভালো এবং এখানে আপনার তেজ অনেক বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করতে পারবেন এবং উচ্চ পজিশনও পাবেন। কিন্তু মনে রাখবেন আপনার ব্যবহার দ্বারা যেন মানুষ কষ্ট না পায়। একাদশে আমরা রাহুকে দেখতে পাবো, যা ইনকাম ভাগ্যকে নানামুখী করবে। আপনারা দেখবেন এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই সময়, বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় আপনার ইনকাম ভাগ্য কতটা বেড়েছে, কর্মক্ষেত্র কতটা বিস্তৃত হয়েছে দেখবেন আপনি মিলিয়ে, এগুলো আপনার সাথে ঘটতে দেখা যায়। এছাড়াও দ্বাদশে আমরা শনিকে দেখতে পাই, যা দশম একাদশপতিকে দ্বাদশে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার ইনকামটা বৈদেশিক ক্ষেত্র থেকে আসবে, অর্থাৎ বিদেশের থেকে আয় এবং বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয় থেকে আয়। আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস থাকতে পারে, নানান বিষয় থাকতে পারে যেখান থেকে আপনার আয় অবশ্যই হবে এবং এই সমস্ত ক্ষেত্রের সাথে থাকলে আপনি খুব বেশি লাভবান হবেন। আবার মনে রাখবেন ইনকামের ক্ষেত্রটা একাধিক যদি না করেন তাহলে বিপদগ্রস্ত হতে পারেন, কারণ রাহু 11 নম্বর ঘরে থাকলে নানামুখী আয় করায়, যদি না করেন তাহলে যে ক্ষেত্র থাকে আয়ের সেই ক্ষেত্রটা ব্লক করে ফেলে, এটিও কিন্তু মনে রাখবেন। তো আপনারা একাধিক আয়ের চেষ্টা অবশ্যই করবেন। আমরা এরপরে দেখে নেব বৃষ লগ্নকে, অর্থাৎ জন্ম সময়ে আপনার বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র কিন্তু লগ্ন বৃষ, সেই ক্ষেত্রে শুক্রকে অতিরিক্ত আমরা যোগ করব হিসাবের মধ্যে। তো আমরা মঙ্গল, বুধ এবং শুক্রকে দেখব। মঙ্গল, বুধ, শুক্র একত্রেই আছে। আর এদিকে রাশি হচ্ছে তৃতীয় ঘর, তৃতীয়পতি চন্দ্র সে থাকবে হচ্ছে সপ্তমে। তার মানে বন্ধুস্থানীয় বা আপনার ভাই বোন এরকম কেউ আত্মীয় স্বজন এর মধ্যেই আপনার সম্পর্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেখান থেকে আপনার বিবাহ হবে, এই পসিবিলিটি অনেক বেশি। এছাড়াও আপনি নিজের প্রচেষ্টা বলে বিজনেস করে বিরাটভাবে লাভবান হতে পারবেন, কিন্তু সেখানে উত্থান পতন থাকবে, এটিই নির্দেশ করে। এছাড়াও আমরা যদি এখানে জানুয়ারি মাসটাকে দেখব প্রথম ভাগ অত বেশি সুবিধার না, কারণ এখানে অষ্টমে গ্রহ চলে যাচ্ছে, কিন্তু 15 তারিখের পর থেকে আবার অত্যন্ত শুভ ফল আপনি পেতে শুরু করবেন এবং এরপর থেকে টানা শুভ ফল পাবেন। তাহলে আপনি সাবধান থাকবেন এই জানুয়ারির প্রথম ভাগ নিয়ে, কারণ এই সময় অষ্টমস্ত গ্রহ আপনাকে চ্যালেঞ্জ এনে দেবে নানান ক্ষেত্রে। ওইদিকে দশমে রাহু থাকবে, নানান কর্মে আপনি প্রভাব বিস্তার করবেন এবং কর্ম কিন্তু নানামুখী হবে, এই কথা বলে রাখি। এইদিকে বৃষ সাপেক্ষে নবমপতি একাদশে থাকছে শনি, এই জন্য শনির প্রভাব আপনার জন্য অত্যন্ত শুভ হবে, শনির দৃষ্টিও কিন্তু পাচ্ছে। তো বৃষতে শনির প্রভাব থাকলে আপনি নানামুখী আয় করবেন, অর্থাৎ প্রতিটা পরিকল্পনায় আপনার আয় থাকবে এবং এই দশম, তারপরে হচ্ছে নবম এবং একাদশ, নবম, দশম, একাদশ এই ঘরগুলো অত্যন্ত শুভ এবং প্রভাব বিস্তারকারী, যার জন্য বৃষ লগ্নের সময় অত্যন্ত ভালো এবং জন্মগতভাবেই আপনার সময় ভালো। আপনি দেখবেন যে আপনার জীবনসঙ্গী চন্দ্র দ্বারা প্রভাবিত থাকবে, অনেক ক্রিয়েটিভ হবে এবং ফর্সা প্রকৃতির হবে, তারা খুব বেশি চঞ্চল প্রকৃতির হবে, মানে চন্দ্রের প্রভাব, শরীর একটু মোটাসোটা এরকম টাইপের চন্দ্রের প্রভাবযুক্ত, এটি আপনাদের জন্য শুভ। তো সংসার জীবনে সুখী হওয়ার প্রবণতাই বেশি আপনাদের। এরপরে আমরা একটু দেখে নেব মিথুন লগ্নকে। আপনার জন্ম সময়ে চন্দ্র তো বৃশ্চিকে ছিল, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, কিন্তু আপনার লগ্ন মিথুন। সেই ক্ষেত্রে আমরা দেখব বুধকে, বুধ এবং মঙ্গল এই দুই গ্রহকে দেখলেই হয়ে যাচ্ছে। তো সেখানে চন্দ্র হচ্ছে দ্বিতীয়পতি, সে দ্বিতীয়পতি থাকছে কোথায়? দ্বিতীয়পতি থাকছে ষষ্ঠে। দ্বিতীয়পতি ষষ্ঠে থাকলে ঋণের প্রভাবটা বেড়ে যায়, ঋণের বোঝা নিতে হয়, জীবনে নানা রকমের দুঃখ কষ্ট জন্ম থেকেই আছে আপনাদের এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগছে। আপনি যদি চাকরি করেন তাহলেই ভালো করবেন, এটি আপনার জন্য শুভ। আমরা জানুয়ারির প্রথম ভাগেই পেয়ে যাচ্ছি গ্রহগুলোকে সপ্তমে, যা বিবাহ যোগের ইঙ্গিত দেয়, বিবাহ ক্ষেত্র ভালো, রিলেশনশিপ ভালো। এছাড়াও আপনাদের যে জীবনসঙ্গী আছে তার ফ্যামিলি আপনাকে হেল্প করবে, এই বিষয়টাই আর কি দেখাই। তো ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 এই সময়টা ভালো, কিন্তু জানুয়ারির পরে যে আবার যে সময়টা, এই সময়টা আবার নেগেটিভ আপনার জন্য। তো এই বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে চ্যালেঞ্জ কিন্তু জানুয়ারির
মাঝামাঝি সময় গেলে তারপরেই কিন্তু চ্যালেঞ্জটা আসছে। এরপরে আমরা নবম ঘরে রাহুকে দেখতে পাচ্ছি। এই রাহু আপনার মধ্যে প্রতিকূল পরিস্থিতিতে অধর্মের সহযোগিতা নেওয়ার জন্য আপনাকে প্ররোচিত করতে পারে, কিন্তু আপনার লগ্নে বৃহস্পতি আছে, এই জন্য আপনি পরিস্থিতি অনুযায়ী আপনার সিদ্ধান্ত বদলাবেন, ধর্ম বদলাবেন, পরিস্থিতি অনুযায়ী আপনি অবশ্যই আচরণ করবেন। সেক্ষেত্রে নিজেকে সেফ রাখার জন্য আপনি যে আচরণ করবেন ওইটা ঠিকই হবে, কারণ বৃহস্পতির প্রভাবে আপনার পক্ষে পুরোপুরি অধর্ম করা যেমন সম্ভব হবে না, পুরোপুরি ধর্ম আপনি অবলম্বন করতে পারবেন না। ওখানে আমরা দশমে শনিকে পাবো, অর্থাৎ কর্মক্ষেত্র বিস্তৃত হবে, আপনি বড় বড় দায়িত্ব পাবেন এবং প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। তো সেক্ষেত্রে শনি কিন্তু ইতিবাচক প্রভাবই এখানে ফেলছে। তো আমরা এরপরে চলে যাব হচ্ছে কর্কট লগ্নে। বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, কিন্তু কর্কট লগ্ন। সেক্ষেত্রে চন্দ্র এখানে দেখা যায় যে লগ্নপতি হিসেবেই চন্দ্র থাকছে ওই পঞ্চমে। তো এটি অত্যন্ত ভালো, লগ্নের সাথে পঞ্চমের কানেকশন। জন্মগতভাবে আপনি অত্যন্ত বুদ্ধিমান, খুব চালাক চতুর মানুষ এবং বুদ্ধিমত্তার দিক থেকে অনেক উচ্চ স্তরে, খুব বেশি ক্রিয়েটিভ মানুষ আপনি। কিন্তু আপনার রিলেশন হবে একাধিক এবং এই রিলেশনই আপনার লাইফকে বিভ্রান্ত করতে পারে, আবার উচ্চ স্তরে নিয়েও যেতে পারে। এছাড়া আপনি সন্তানের প্রতি শুরু থেকেই দুর্বল থাকবেন। এখানে আমরা যদি জানুয়ারির প্রথম ভাগে চলে যাই তাহলে দেখতে পাই শুরুর ভাগটা ভালো না, কারণ ষষ্ঠে গ্রহ থাকছে, যার কারণে প্রতিকূলতা বিদ্যমান। কিন্তু জানুয়ারির 15 তারিখের পর থেকেই অত্যন্ত ইতিবাচক সময় আপনি পার করবেন, যার জন্য আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি কোনো শুভ কাজ যদি করতে চান তো জানুয়ারির 15 তারিখের পর থেকে করুন, এটি শুভ হবে। এই সময় আপনি যদি অবিবাহিত হন, বিয়ে হওয়ার পসিবিলিটিও কিন্তু আপনার জন্য বেশি থাকবে। আর ওইদিকে রাহু থাকছে অষ্টমে, যার জন্য বিপদ আপদ ফাড়া, সেখান থেকে দৈবভাবে বেঁচে যাওয়া, এগুলো কিন্তু থাকবে। তবে সবসময় যে বেঁচে যাবেন এমন না, কিছু কিছু ক্ষেত্রে আসলেই আপনি কবলে পড়তে পারেন, এটা কিন্তু থাকছে। কারণ হচ্ছে চন্দ্র যেহেতু ঘুরতে থাকে, অতি দ্রুত ঘর বদলায়, সেহেতু বিপদ তো থাকছেই। আর চন্দ্রের ভ্রমণের কারণে এই বিপদ আপদ কিন্তু যে কোনো সময় এসে পড়তে পারে। অতএব কর্কটের জন্য সবসময় থাকছে সাবধানতা। 2026 সাল পুরোটা জুড়ে আপনার জন্য বিপদ আপদ থাকছে, এটা আপনার জন্য মৃত্যু যোগের সম্ভাবনাও কিন্তু নিয়ে আসতে পারে, খুব সাবধান। দ্বিতীয় ঘরে কেতু থাকবে, গুপ্ত শত্রু থাকবে, দ্বাদশে বৃহস্পতি থাকবে, স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে, রিয়েলাইজেশন অবশ্যই বৃদ্ধি পাবে। আর ওইদিকে নবম ঘরে শনি থাকবে, সপ্তমপতি নবমে, এই সময়ে বিবাহ করলে সৌভাগ্য প্রাপ্ত করবেন এবং বিপরীত লিঙ্গের যে মানুষ থাকবে সে আপনার সৌভাগ্যের কারণ হবে, সে আপনাকে ধর্মপথে চালিত করবে, ভালোর দিকে নিয়ে যাবে। অতএব বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রের এই কর্কট লগ্নের মানুষ এই সময় ওই বিষয়ে আবার শুভত্ব পেয়ে যাচ্ছে। আমরা দেখে নেব সিংহ লগ্নকে। বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, কিন্তু লগ্ন সিংহ, তার সময় কেমন হতে পারে? সেই ক্ষেত্রে দ্বাদশপতিকে আমরা চতুর্থে দেখতে পাই। এটি মানুষের মধ্যে জন্মগতভাবে বৈরাগ্য নির্দেশ করে, অর্থাৎ আপনি জন্মগতভাবে একটু ছন্ন ছাড়া কোনো কাজেই মন বসাতে পারেন না, সংসার আপনার ভালো লাগে না, একটু উদাসীন প্রকৃতির মানুষ আপনি, এমনটাই দেখা যায়। এবং মায়ের শরীর স্বাস্থ্য অনেক ক্ষেত্রে ভালো নাও থাকতে পারে, আবার মা অনেক ভালো হতে পারে, স্পিরিচুয়াল হতে পারে। আবার যদি বাস্তববাদী হয় তাহলে শরীর স্বাস্থ্য ভালো না, অথবা অলরেডি মারা গিয়েছেন, এমনও হতে পারে। এই সময়ে কেতু এখানে আছে, যার কারণে 2025-26 সাল আপনার জন্য আধ্যাত্মিকতা বয়ে নিয়ে আসবে এবং 25-26 সালে সিংহলগ্নের মানুষ হিসেবে আপনি অনেক জ্বালা যন্ত্রণা ফেস করেছেন, করবেন আরও। 26 সাল যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্পিরিচুয়ালিটি আপনার মধ্যে থাকবে। যদি বাস্তববাদী মানুষ হন, নানান কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, নানান ঝামেলা ঝঞ্ঝাট, এটি তো আপনি পার করছেনই। এখানে জানুয়ারির প্রথম যে 15 দিন থাকবে এই সময়টা আপনার জন্য ভালো, কিন্তু 15 তারিখ পার হলে সময়টা আপনার জন্য নেগেটিভ। আপনারা এখানে 15 তারিখের পরে এখানে মঙ্গল তুঙ্গি হচ্ছে, এই মঙ্গলের তুঙ্গি স্বভাব আপনাদেরকে সংসার ভেঙে দিতে পারে। রাহু আছে, ওখানে বিচ্ছিন্ন করতে পারে, অথবা জীবন সঙ্গীর থেকে দূরত্ব তৈরি করে দূরে কোথাও চলে যেতে পারে, এটি সম্ভাবনা বেশি। তো একটু সাবধান থাকবেন। ওইদিকে সপ্তমপতি অষ্টমে, এটি আরও শক্তিশালী ইঙ্গিত দেয় যে সংসার একেবারেই ভেঙে যাবে, আপনি টোটালি একা হয়ে যাবেন। এটি ঘটার সম্ভাবনা প্রবল, এটি কিন্তু সম্ভাবনা। কারণ
এখানে আমি আবারও বলছি, দ্বাদশপতি চন্দ্র চতুর্থে, এটি জন্মগত বৈশিষ্ট্য এটি পেয়েছেন। এটি ওখান থেকেই বোঝা যায় যে আপনার মধ্যে এই সংসার হবে না, বৈরাগ্য থাকবে, একা থাকবেন, এটি নির্দেশ করে। এদিকে 25-26 সালে সপ্তমে রাহু থাকা এবং লগ্নে কেতু থাকা, এটি সংসার ভাঙার ইঙ্গিত দেয় এবং আপনি একা হয়ে যাবেন তার ইঙ্গিত তো অলরেডি দেয়। এবং সপ্তমপতি যখন অষ্টমে চলে গেল, তখন জীবনসঙ্গী মারা যেতে পারে, সে দূরে চলে যেতে পারে, তার সাথে যে কোনো কারণে ভুল বুঝাবুঝির কারণেও বিচ্ছেদ হতে পারে, এটি হয়ে সংসার ভাঙতে পারে। আর এটি যদি অলরেডি হয়ে থাকে তো হলো, আর যদি না হয় তাহলে জানুয়ারির 15 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত রেড অ্যালার্ট, এটি বলা যায়। এরপরে আমরা চলে আসব কন্যা লগ্নে। আপনার হচ্ছে বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র, কিন্তু লগ্ন হচ্ছে কন্যা। তাহলে আমরা কি কি বিষয় বিবেচনা করব? এক্ষেত্রে আমরা মঙ্গল বুধকে হিসাবে নিলেই হয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাই একাদশপতি চন্দ্র তৃতীয় থাকছে, মানে সবসময় নিজের হাতে যা করবেন, নিজের প্রচেষ্টায় যা করবেন, সবসময় সেই কাজটা শুভ হবে, ভালো করবেন আপনি। এক্ষেত্রে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে, আপনার ভাই বোনরাও ভালো করবে, লাইফে প্রতিষ্ঠিত হবে, এমন ইঙ্গিত দেয়। এছাড়াও জানুয়ারি মাসের প্রথম অংশ দেখতে পাই যে চতুর্থ ঘর, এবং পরের অংশ দেখতে পাই পঞ্চম ঘর। তো কন্যা সাপেক্ষে পুরো সময়টা শুভ রয়েছে। জানুয়ারি মাস পুরোটাই কন্যা লগ্নের জন্য শুভ। এদিকে আমরা শনিকে সপ্তমে দেখতে পাই, শনির একটা দৃষ্টি থাকছে পঞ্চমপতি সপ্তমে, বিবাহ যোগ। যারা কন্যা লগ্নের আছেন, অর্থাৎ জন্ম সময় যাদের রবি চন্দ্র বা লগ্ন এই কন্যাতে আছে, তাদের কিন্তু বিবাহ যোগ চলছে, অর্থাৎ যার সাথে রিলেশন তার সাথে বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। একটু দেরি হতে পারে, কিন্তু হওয়ার চান্স কিন্তু রয়েছে। 2026 সাল পুরোটা সময় শনি এখানেই থাকবে, অতএব 2026 সালে বিবাহ হওয়ার চান্স আছে। আর এখানে বুধ হচ্ছে 15 তারিখের পর থেকে আমরা ওখানে দেখতে পাচ্ছি পঞ্চমে, তার মানে এখানে ওই জানুয়ারি 15 থেকে ফেব্রুয়ারি 15 এই সময়ের মধ্যে পঞ্চম সপ্তমের একটা বিরাট সংযোগ তৈরি হয়, শক্তিশালী ভাব তৈরি হয়, যার জন্য কারোর সাথে রিলেশনে জড়াবেন এবং বিবাহ ভবিষ্যতে করবেন এরকম কথাও দিতে পারেন, বা সেই বিষয়টা নিশ্চিত হয়ে যেতে পারেন আপনি। এই পসিবিলিটি কিন্তু অনেক অনেক বেশি। আমরা ষষ্ঠ ঘরে আবার রাহুকে দেখতে পাই, যার কারণে যত কিছুই আপনি করেন না কেন মনে শান্তি থাকবে না, সবসময় দৌড়াবেন, পরিশ্রম করবেন, একটা মানসিক অস্থিরতা, অস্থিতিশীলতা এবং চাঞ্চল্য এগুলো কাজ করবে। রোগ ব্যাধি হতে পারে, শরীর স্বাস্থ্য অসুস্থ হতে পারে, সংঘর্ষ আসতে পারে জীবনে, এগুলো কিন্তু থাকছে। অতএব নিজের শরীর স্বাস্থ্যের যত্ন কিন্তু নিতেই হবে। আমরা এখন চলে আসব কর্মঘরে। আমি কন্যা লগ্নের কর্মঘরকে দেখব। সেখানে দেখছি যে সপ্তমপতি দশমে, মানে হচ্ছে বিবাহের মাধ্যমে উন্নতি করবেন, বিবাহ করলে ভালো করবেন, বিশেষ করে রিলেশনের বিবাহ, সেই বিবাহে আবার কর্মে উন্নতি। এছাড়াও কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা, উচ্চ স্থান পাওয়া, এটা কিন্তু থাকছেই। এদিকে দ্বাদশে কেতু থাকবে, আপনার মধ্যে সবসময় ওই যে বললাম আধ্যাত্মিকতা থাকবে, উদাসীনতা থাকবে, সব কিছুর প্রতি একটা অনাগ্রহ কাজ করবে। কিন্তু তারপরেও কর্মঘর কিন্তু খুবই ভালো, অর্থাৎ আপনি যদি মানুষের কল্যাণে কাজ করেন খুব ভালো কাজ করবেন এবং মানুষের জন্য খুব বেশি ডেডিকেশন দিয়ে কাজ করতে আপনি পারবেন। দশমে বৃহস্পতি থাকা অনেকের চাকরি বাকরি হবে এই সময়, কর্মক্ষেত্রে বিরাট প্রভাব আপনি বিস্তার করতে পারবেন। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি নিজের ঘর বাড়িকে ডেভেলপ করতে চান, বা বাড়ি করতে চান, গাড়ি কিনতে চান, এই বিষয়টা খুব ভালো যেমন রয়েছে, সেই ক্ষেত্রে ঘর গোছানো বা ঘর সংক্রান্ত গৃহস্থলীর কাজ করা এগুলো ভালো রয়েছে। ফ্যামিলিতে সময় দিতে পারবেন, মায়ের সাথে আপনার সংযোগ বৃদ্ধি পাবে, এগুলো হবে আপনার সাথে। এদিকে কর্মক্ষেত্রে যে বৃহস্পতি, এটি আপনাকে অবশ্যই কোনো না কোনো দিক থেকে শুভ ফল দেবেই, এমনকি অন্তত পড়ালেখায় তো ভালো ফল দিবেই। আমরা এরপরে চলে আসবো তুলা লগ্নে, এটি হচ্ছে শেষ লগ্ন এখানকার। তো আমরা বিবেচনায় নেব শুক্র, মঙ্গল এবং বুধকে। এখানে রাশির অধিপতি হচ্ছে দশমপতি শনি, আর এখানে দশম ঘর হচ্ছে চন্দ্রের ঘর, চন্দ্র থাকছে দ্বিতীয়, তার মানে হলো লগ্ন সাপেক্ষে চন্দ্রটা শুভ ঘরে আছে। এই জন্য জন্মগতভাবে কর্ম থেকে অর্থ আয় করার যে সৌভাগ্য, এটি আপনি পেয়ে বসে আছেন। এই জন্য আপনি ছোটবেলা থেকেই অনেক বেশি দায়িত্ববান মানুষ, দায়িত্ব নিতে পারেন এবং নিজের প্রচেষ্টায় যথেষ্ট সম্পদ আপনি অর্জনও করতে পারবেন। এই জানুয়ারি মাসে গ্রহগুলো তৃতীয় এবং চতুর্থ ঘরে থাকবে, যার জন্য আপনার প্রচেষ্টা বল বৃদ্ধি পাবে, ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে,
আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। চতুর্থ ঘরে যে গ্রহগুলো আছে সেগুলো সম্পদ অর্জনকে নির্দেশ দেয় এবং মানসিক শান্তি বৃদ্ধি করবে। যদিও ওখানে মঙ্গল আছে, একটা অশান্তির ব্যাপার আছে, কিন্তু সংঘর্ষকে নির্দেশ করে। কিন্তু তারপরও সম্পদের দিকটা কোনোভাবেই পিছিয়ে নেই। আপনি দেখবেন যে বাড়িতে বা ঘরে নানান কিছু কিনছেন, সম্পদ বৃদ্ধি করছেন, কিছু না কিছু আপনি করবেন, অর্থাৎ আপনার ঘরে সম্পদের মাত্রা অবশ্যই বাড়বে, সে যে কোনোভাবেই হোক এটা বাড়বেই বাড়বে। পঞ্চমে রাহু থাকবে, রিলেশনশিপ তো একাধিক হবে, কিন্তু এখানে যেহেতু দ্বিতীয় ঘর স্ট্রং আছে, যার জন্য জন্মগতভাবেই আপনার যে কর্ম, নিজের প্রতিভা খাটিয়ে, নিজের বুদ্ধি খাটিয়ে, নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার যে যোগ্যতা, এটি আপনার জন্মগতভাবে রয়েছে এবং এটি এই সময়ও রয়েছে। 2026 সালের জানুয়ারি মাস, এখানে আপনি নিজের প্রচেষ্টায় বিশেষ কিছু অবশ্যই করে দেখাবেন, আর এই বিষয়টা শতভাগ নিশ্চিত। আর এই চতুর্থ ঘরে যে গ্রহগুলো যাচ্ছে, এই মঙ্গল, বুধ, শুক্র, এরা একত্রে থাকছে, মানে এই সময়ে আপনার বলবত্তা অনেক বেড়ে যাবে। কর্মক্ষেত্রেই হোক বা নিজের সংসারেই হোক, সর্বক্ষেত্রে আপনার বলবত্তা বাড়বে। শুধুমাত্র প্রবলেম যেটি হচ্ছে যে চতুর্থপতি শনি, সে থাকছে হচ্ছে ষষ্ঠে, যার জন্য আপনি দূরে থাকবেন, কিন্তু দূরে থেকেও ফ্যামিলিকে কন্ট্রিবিউট করবেন। অর্থাৎ আপনি আছেন দূরে, কিন্তু ফ্যামিলিতে সময় দিচ্ছেন কোনোভাবে, বা টাকা পাঠাচ্ছেন, বা ফ্যামিলিতে বিনিয়োগ করছেন, কোনো না কোনো কিছু আপনি করবেন ফ্যামিলি থেকে দূরে। পঞ্চমপতির ওখানেও একটা ওই প্রবলেমই রয়েছে। পঞ্চমে রাহু, কিন্তু ওই পাশে আছে আবার ষষ্ঠ ঘরে শনি, যার জন্য পঞ্চমপতি ষষ্ঠে চলে গেল, আর রিলেশন থেকে দূরত্ব তৈরি হলো। ভাঙবে গড়বে, রিলেশনশিপ এভাবে চলবে। এক্ষেত্রে রিলেশন থেকে একটা অস্থিতিশীলতা নির্দেশ করে, কিন্তু নবমে যেহেতু বৃহস্পতি আছে, ষষ্ঠপতি নবমে, এই জন্য এই ভাঙা গড়া বা যা কিছুই ঘটুক, এটা আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে। এখান থেকে আপনার বিবেচনা বোধ অবশ্যই বাড়বে, এবং এই বিবেচনা বোধ পরবর্তী স্টেপ নেওয়ার জন্য আপনাকে যথেষ্ট হেল্প করবে, কারণ ওই বৃহস্পতি 3 নম্বর ঘরে দৃষ্টি দিয়ে আছে, এটা আপনাকে সহযোগিতা করবে। ওইদিকে একাদশে আছে কেতু। এই কেতু আপনার ইনকামের ক্ষেত্রকে শক্তিশালী করে, আর হচ্ছে আধ্যাত্মিকতা নির্দেশ করে। আপনি অনেক জ্ঞান অর্জন করবেন। 2025-26 সাল আপনার জন্য স্মরণীয় বছর, কারণ এই সময় আপনার যে পরিমাণে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে, বিশেষ করে রিলেশনশিপ থেকে, তা আসলে ঈর্ষণীয়। এখানে আপনারা দেখবেন একাধিক রিলেশন আপনার হবে, বারবার রিলেশন হবে, বারবার বদলাবে, কিন্তু কোনো ক্ষেত্রেই আপনি হচ্ছে এখান থেকে হয়ে পড়বেন না, হতাশ হয়ে পড়বেন না। কারণ হচ্ছে এইটা আপনাকে নানা রকমের দিক থেকে নানা রকম নলেজ দিচ্ছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করতে সহায়তা করছে। এটি আপনার বিবেচনা বুদ্ধি শুধু বৃদ্ধি করবে না, এটা আপনাকে একটা প্রশিক্ষণ দিয়ে যাবে। সকল পরিস্থিতিতে কিভাবে স্থির থাকতে হয় তা আপনাকে জানিয়ে যাবে। এটা আপনার জন্য বড় ধরনের একটা সৌভাগ্য। আপনি বিজনেস করলে সেখানে একটু ক্ষতিগ্রস্ত হতে পারেন, কিন্তু ধৈর্য ধরে লেগে থাকলে আবার আপনি ভালো করবেন। এখানে আমি বলবো যে বৈদেশিক ক্ষেত্র থেকে আপনার যদি আয় করার সুযোগ থেকে করবেন, নবম একাদশ শুভ আছে, এই ক্ষেত্র থেকে আপনার আয় করার সম্ভাবনা অনেক বেশি। আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, বা হচ্ছে বৈদেশিক ক্ষেত্রের সাথে, বা বৈদেশিক চাকরি হলেও বৈদেশিক ক্ষেত্রের সাথে সংযোগ হওয়া ভালো হবে, এটি আপনার জন্য অত্যন্ত শুভ। আমি রাশিফল শেষ করছি, নক্ষত্রফল শেষ করছি, লগ্নফল শেষ করছি। রবি নিয়ে কখনো কথা বলি না। আপনারা মনে রাখবেন যে রবি যদি কোনো শুভ ঘরে থাকে তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। আমি যা যা বললাম, যদি আপনাদের রবি এই সময়ে, জন্ম সময়ে যদি রবি মীন অথবা কুম্ভতে থাকে, জন্ম সময় আপনার রবি মীন বা কুম্ভে থাকে, তাহলে আপনাদের এই যে রাশিফল আমি যা বললাম, লগ্নফল বললাম, এখানে কিছু বৈপরীত্য থাকবে। কারণ হচ্ছে রবি তখন আপনার জীবনে নানা রকমের প্রবলেমে ফেলে দিবে, কারণ হচ্ছে রবি নিজেই বিপদগ্রস্ত। এখানে গোচরের গ্রহ দ্বারা রবি ভালো ফল দিতে পারবে না, এই জন্য অনেক কিছুই আপনি পাবেন না, বঞ্চিত হবেন। আমরা এখন চ্যানেলের যে নিয়ম আছে সেটি হচ্ছে ভিডিওর শেষে একটা করে জ্ঞানবাণী বইয়ের উক্তি বিশ্লেষণ করা, আমি সেটি করব। আপনারা যাদের দেখা হয়ে গেছে আপনারা চলে যেতে পারেন, আর যাদের ধৈর্য আছে আপনারা দেখতে পারেন। আজকের উক্তি আমি বলি, এই উক্তিটি হচ্ছে 8 নম্বর উক্তি। পাপের প্রতি অনীহা, পুণ্যের প্রতি লোভ, সমাজ চলেছে এই পথে, এতেই আমার ক্ষোভ। এখানে বলতে চাওয়া হয়েছে যে মানুষ পাপ করতে অনীহা দেখায়, কিন্তু পুণ্যের প্রতি তার লোভ আছে। এই যে বিষয়টা সমাজে চলছে, যেটি এটি নিয়ে আলোচনা করা যাক। সেটি হচ্ছে মানুষ পাপ করতে অনীহা দেখায় বটে, কিন্তু সেটি ভয়ে, কারণ সে সুযোগ পেলে ওই পাপ করবে।
সে অনেক ক্ষেত্রেই দেখাচ্ছে অন্যদের, প্রদর্শন করছে যে সে পাপ করছে না, সে ভালো, কিন্তু আসলে তা না, তার ভিতরে কিন্তু পাপ চলছেই। এই পাপ কার্য কিন্তু চলছে, যে প্রত্যেকটা কর্মে আমাদের পাপের বিষয়টা রয়েছে। আমরা সুযোগ পেলে পাপ করে থাকি। এই পাপ কাজ আমাদেরকে জনসম্মুখে করতে নিষেধ করাই আমাদের। এটা হচ্ছে আমাদের একটা প্রদর্শন, যে আমরা দেখাচ্ছি যে আমরা এটা করছি না, কিন্তু আসলে আমরা মন থেকে কিন্তু এরকম না। সুযোগ পেলে আমরা করব, সুযোগ পেলেই আমরা চোর হয়ে যাব। আর পুণ্যের প্রতি লোভ, অর্থাৎ আমরা যে ধর্ম কাজগুলো করি, যা কিছু করছি, দান করি, ধ্যান করি, আমরা যাই করি, সেটার পিছনে রয়েছে আমাদের প্রচ্ছন্ন উদ্দেশ্য, অর্থাৎ আমরা কি পাবো। এমনকি আমরা যে মালা জপ করি, সে মালা জপ করা শেষেও 108 বার হয়ে গেলে কিন্তু আমরা ভাবি যে 108 বার হয়ে গেল, তার মানে আমি কিছু একটা লাভ করলাম, ভিতরে একটা অহংকার তৈরি হয়। পুণ্যের প্রতি আমাদের লোভ থাকবে, অর্থাৎ আমি এটা করলাম, আমি মন্দিরে গেলাম, আমি প্রতিদিন মন্দিরে যাই, বা আমি সবসময় ভগবানের পূজা করি, আমি কি পেলাম? নিঃস্বার্থ না কোনো কিছুই, আমি কি পেলাম? এইরকমই আর কি। পুণ্যের প্রতি যেভাবে লোভ আছে, পাপের প্রতি সেভাবে রাখা হয়েছে অনীহা, যে আমি পাপ করলে আমি তো কিছু পাবো না, আবার আমি পুণ্য করলে আমি তো অনেক কিছু পাবো। এই যে এক্সপেকটেশন, এটি কিন্তু রয়েছে। আমরা আমাদের এই হিসাব থেকে সাধারণ মানুষকে তো মুক্ত করি না, আমরা ঈশ্বরকেও আমরা ছাড় দেব না। আমরা তার কাছেও কিন্তু চাইতে থাকবো যে আমার যেটা প্রাপ্য আমাকে দিতেই হবে। আমরা এখানে যে এই বৈশিষ্ট্য বহন করে আমরা যে এখানে যে কাজগুলো করছি, অর্থাৎ পাপ পাপ আমরা করছি না, আমরা পুণ্য করছি, অথবা পাপ থেকে বিরত থাকছি, আমরা যাই করি না কেন, আমরা যদি পরকালকে বিশ্বাস করি, তাহলে পরকালে আমরা গিয়ে কিন্তু ওইগুলো ভোগ করবোই করবো। অর্থাৎ এখানে যারা অনাহারে আছে, তারা ওখানে গিয়ে ভরপেট হবে, আর এখানে যারা ভরপেট আছে, তারা ওখানে গিয়ে হয়তো অনাহারে থাকতেও পারে। কিন্তু কথা কিন্তু একই, দাড়িপাল্লার এই পাশ ও পাশ, বিষয়টা কিন্তু এরকম। অর্থাৎ যার ভিতরে এই বিষয় নিয়েই উদাসীনতা আসেনি, অর্থাৎ যে এই বিষয়গুলোকে ছাড়তেই পারলো না, সে কিন্তু এর উপরে উঠতে পারলো না। পাপের প্রতি অনীহাই হোক আর পুণ্যের প্রতি লোভই হোক, কথা কিন্তু একই। অর্থাৎ যে ব্যক্তি ক্রমাগত পাপ করছে, আর যারা ক্রমাগত লোভে লোভে পুণ্য করছে, তো ভয়ে পাপ করা, ভয়ে পাপ থেকে বিরত থাকা, আর লোভে পুণ্য করা, কথা একই। কারণ উভয়ের মধ্যেই রয়েছে নেগেটিভিটি, আর এই নেগেটিভিটির কারণে সবাই এক কাতারেই পড়ছে। তো আমি আপনাদের বলবো, পাপের প্রতি অনীহা আর পুণ্যের প্রতি লোভ, সমাজ চলেছে এই রথে, এতেই আমার ক্ষোভ। এই উক্তিটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং এর তাৎপর্য গভীরভাবে অনুধাবনও করতে পেরেছেন। আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন, জ্ঞানবানের সাথে থাকবেন। আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও আশা করি শেয়ার করবেন, ভিডিও কেমন লাগলো জানাবেন। ভিডিওর ভিউ যদি বেশি হয়, সামনে আবারও দেখা পাবেন বিস্তারিত আলোচনায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।